হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আলোচনা করব জিএসটি বা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে কত মেরিট পর্যন্ত চান্স হবে এই বিষয়ে তোমাদের ধারণা দিব। যেহেতু অলরেডি জিএসটি কর্তৃপক্ষ প্রথম মেধা তালিকা প্রকাশ করে দিয়ে দিছে, সো প্রথম মেধা তালিকায় দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্ট কিন্তু চান্স হয়নি। অনেকে দেখা যায় ভালো মার্ক থাকা সত্ত্বেও তোমার সাবজেক্ট পাওনি। তো যারা সাবজেক্ট পাওনি বা তোমরা যেই মেরিট পজিশনে আসো সেই মেরিট পজিশনে কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সম্ভাবনা আছে সেটা সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে আমি আলোচনা করব যে এই গতবার যে আমাদের মেরিট পজিশনগুলো ছিল, যে কত মেরিট পজিশনে চান্স পাইছে সেটা সম্পর্কে তোমাদের ধারণা দিব। এবং এইবার কিন্তু মেরিট পজিশন গতবারের থেকে বেশি তোমার দূর পর্যন্ত যাবে এবং যাদের মেরিট লিস্ট আরও তুলনামূলক দূরে আছে তারাও কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে। কেন থাকবে এটা নিয়ে একটু আলোচনা করি। সো মেরিট কিন্তু গত বছর থেকে এইবার বেশি যাবে। কেন যাবে জাস্ট একটা এক্সাম্পল দিয়ে যদি তোমাকে বোঝায়, ধরুন একটা স্টুডেন্ট দেখা যাচ্ছে যাদের মার্ক তুলনামূলক 60 বা 65 আছে, তারা কিন্তু প্রথম মেধা তালিকায় চান্স পেয়ে গেছো। তো এখন কথা হলো যে একটা স্টুডেন্ট 60 বা 65 যে পাইছে, সে কিন্তু দেখা যাচ্ছে ধরে নাও সে খুলনা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করছে, একইভাবে জাস্টে কিন্তু অ্যাপ্লাই করছে। এজন্য তার নাম কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের মিড পজিশনে আসছে, জগন্নাথেও আসছে, জাস্টেও কিন্তু আসছে। আর প্রশ্ন হলো সেই একটা স্টুডেন্ট কিন্তু চাইলেই 3টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না, তাকে কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। তো কথা সে যদি খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তার নামটা বাদ চলে যাবে। একইভাবে জাস্টের ক্ষেত্রেও কিন্তু তার নামটা কী হয়ে যাবে, বাদ চলে যাবে, বা তার মাইগ্রেশনটা কিন্তু উপর দিকে চলতে থাকবে। সো ফলশ্রুতিতে কী হবে, সে যদি মাইগ্রেশনটা অফ করে দেয়, পরবর্তীতে ওয়েটিং থেকে জগন্নাথে যারা নিচের দিকে ওয়েটিং আছে তাদের চান্স পাওয়ার যেমন সম্ভাবনা থাকবে, একইভাবে জাস্টের ক্ষেত্রে যারা নিচের দিকে আছে তাদের কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং এইবার যেহেতু মাইগ্রেশনটা অটোমেটিক চলতে থাকবে, তো এর জন্য কিন্তু মেধা তালিকা একটু দূর পর্যন্ত যাবে। গতবার যেহেতু এই মাইগ্রেশনটা কিন্তু অটোমেটিক চলে নাই, এক্ষেত্রে দেখা গেছে যে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাতিল করে আবার নতুন একটা বিশ্ববিদ্যালয়ে যায় ভর্তি হওয়া লাগছে। বাট এইবার কিন্তু যেহেতু মাইগ্রেশনটা অটোমেটিক চলবে, এর জন্য কিন্তু অটোমেটিকলি তোমার মেধাক্রমগুলো আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকবে। আর যেহেতু এবার কম্বাইন মেধা তালিকা প্রকাশ করছে একসাথে সব বিশ্ববিদ্যালয়, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে ওয়েটিং থেকে চান্স পাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেড়ে গেছে। তো এই হলো নর্মালি মেন কারণ। তো এখন আমরা আলোচনা করবো যে গত বছর কোন কোন বিশ্ববিদ্যালয়ে কত মেধা তালিকা পর্যন্ত চান্স পাইছে সেটা নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো হাজী জানিস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করব। তো গত বছর দেখা গেছে যে হাজী জানিস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 5তম তো মেধা তালিকা প্রকাশ করছে এবং তারা দেখা গেছে যে 5900 পর্যন্ত যাদের মেধাক্রমে তাদের নাম ছিল তারা কিন্তু চান্স পাইছে। তো এইবার কততে পাবে ধরে নেওয়া যায়, এইবার যদি তোমার 6000 প্লাস যদি তোমার মেধা তালিকা থাকে তাহলে ধরে নিতে পারো তো তোমার চান্স পাওয়ার সম্ভাবনা আছে। এটা হলো এই ইউনিটের জন্য আমি বলতেছি। তারপর হলো যে যখন তোমার জাস্ট বা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতবার প্রায় 6000 পর্যন্ত তোমার মেরিট লিস্ট গেছে। তো এইবার ধরে নেওয়া যায় তোমাদের 6100 প্লাস মাইনাস এরকম মেধা তালিকা পর্যন্ত যাদের মানে নাম আছে এই ইউনিটে তাদের কিন্তু চান্স পাওয়ার একটা সম্ভাবনা আছে। তারপর আলোচনা করব যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটা গোপালগঞ্জে অবস্থিত। এখানে গত বছর দেখা গেছে প্রায় এই ইউনিটের জন্য তোমার 3200 পর্যন্ত গেছে। এটা হলো তারা সপ্তম মেধা তালিকা প্রকাশ করছে। তো এইবার ধরে নেওয়া যায় যে বিভাগ পরিবর্তন সহ কম্বাইনলি তোমার যদি 4500 প্লাস মাইনাস বা 5000-এর কাছাকাছি মেরিট লিস্ট থাকে তাহলে তুমি আশা রাখতে পারো যে তোমার এখানে চান্স পাওয়ার একটা সম্ভাবনা আছে। তারপর যেটা নিয়ে আলোচনা করবো সেটা ইসলামিক বিশ্ববিদ্যালয়। এখানে প্রায় গত বছর 9500 পর্যন্ত তোমার 6 মেরিট লিস্টে এত পর্যন্ত গেছে, তারপরেও আরও কয়েকটা মেরিট লিস্ট যেতে পারে। তো এইবার ধরে নেওয়া যায় তোমার যদি মেরিট লিস্ট 10K বা 10,000-এর ভিতরে থাকে তাহলে তোমার একটা সম্ভাবনা আছে এই ইউনিটের জন্য। তারপর হলো মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গত বছর প্রায় তোমার 6500 পর্যন্ত মেধা তালিকা যাদের নাম ছিল তারা চান্স পাইছে। সো এইবার ধরে নেওয়া যায় যে 6000 যদি থাকে তাহলে সেক্ষেত্রে তোমার চান্স পাওয়ার একটা সম্ভাবনা আছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে 6100 পর্যন্ত মেরিট লিস্ট গেছে। সো এইবারও এর কাছাকাছি তোমার যাদের মেরিট লিস্ট আছে তারা চান্স পেতে পারো এই ইউনিটের জন্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর আগের বার প্রায় 11তম তোমার মেধাক্রমটা প্রকাশ করছিল, সেখানে প্রায় দেখা গেছে 7000 পর্যন্ত যাদের চান্স মানে মেধা তালিকা যাদের নাম ছিল তারা চান্স পাইছে বা ওয়েটিং থেকে চান্স পাইছে। তো তোমাদেরও ধরে যে এবার ওই 7000-এর আশেপাশে যদি থাকে তাহলে একটা সম্ভাবনা আছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যে সেইট স্কুলের ক্ষেত্রে বা জীববিজ্ঞান অনুষদের ক্ষেত্রে দেখা গেছে যাদের 4000 প্লাস মাইনাস ছিল তারা গতবার চান্স পাইছে। সো এইবার ধরে নেওয়া যায় যে 4500 বা এরকম সামথিং বা 5000-এর ভিতর থাকলে তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা আছে। আর লাইফ সায়েন্স বা জীববিজ্ঞান যে আমাদের স্কুল আছে সেক্ষেত্রে 6800 পর্যন্ত গেছিলো। তো এইবার দেখা যায় 7000 বা 7500 পর্যন্ত যেতে পারে। তারপর হলো বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে গতবার প্রায় 14তম মেরিট লিস্ট তারা প্রকাশ করছিল, সেখানে প্রায় দেখা যায় 8300 পর্যন্ত চান্স পাইছে এই ইউনিটের ক্ষেত্রে। তো এবার ধরে নেওয়া যায় তোমার যে 8500 বা সামথিং এর কাছাকাছি মেরিট লিস্ট যাদের আছে তাদের চান্স পাওয়ার সম্ভাবনা আছে।
আর একটা হলো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গতবার 12তম মেরিট লিস্টে দেখা গেছে যে তাদের প্রায় 7,300 পর্যন্ত যারা ওয়েটিংয়ে ছিল তারা চান্স পাইছে। সো এবারও ধরে নেয় যে 7,500 বা এরকম যেতে পারে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর আগেবার এই ইউনিটের ক্ষেত্রে 1,1600 পর্যন্ত গেছে আসলে, তো তারা প্রায় 16তম মেধাক্রম পর্যন্ত প্রকাশ করছিল। তো এইবার ধরে নেয় যে ওরকম 2,000 পর্যন্ত যেতে পারে। আর তোমার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে গতবার 3,500 পর্যন্ত গিয়েছিল, এই ইউনিটের ক্ষেত্রে তারা 14তম মেরিট লিস্ট পর্যন্ত প্রকাশ করছিল। তো এইবার ধরে নেয় 4,000 আশেপাশে থাকলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা আছে। তারপর জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় যেটা ময়মনসিংহে অবস্থিত, সেক্ষেত্রে গতবার এই ইউনিটের ক্ষেত্রে 1,300 প্লাস মাইনাস তোমার মেধাক্রম গিয়েছিল। তো এইবার ধরে নেয় যে 1,500 বা 2,000 পর্যন্ত যেতে পারে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে 3,800 পর্যন্ত গিয়েছিল, এইবার ধরে নেয় 4,000 বা 4,500 পর্যন্ত যেতে পারে। আর সাস্টের ক্ষেত্রে গতবার গেছিল 8,100 পর্যন্ত, এবার 9তম মেধাক্রম প্রকাশ করছিল। তো এইবার ধরে নেওয়া যায় যে তোমার 10,000 বা 9,500 পর্যন্ত যেতে পারে। আর হলো শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তোমার এই ইউনিটের ক্ষেত্রে 430 পর্যন্ত গেছিল। তো এইবার ধরে নেওয়া যায় যে 500 পর্যন্ত যেতে পারে। আর হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গতবার এই ইউনিটের ক্ষেত্রে 2,116 পর্যন্ত গেছিলো। তো এইবার ধরে নেওয়া যায় তোমার 2,500 পর্যন্ত যেতে পারে। তো এইবার দেখো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কিন্তু গতবারে অনেক ওয়েটিং থেকে কিন্তু চান্স পাইছে। তো এর জন্য যাদের মেধাক্রম একটু দূরে আছে বা যারা প্রথম মেধা তালিকায় চান্স পায়নি, তাদের ক্ষেত্রে প্রথম যেটা কাজ এখন সেটা তোমাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে, মাস্ট বি ধৈর্য ধারণ করতে হবে। এবং ধৈর্য ধারণের পাশাপাশি তোমাকে যেটা করতে হবে, তোমাকে একটু খোঁজ খবর রাখতে হবে। অর্থাৎ পরবর্তীতে প্রথম মেধা তালিকার পরে যে দ্বিতীয় মেধা তালিকা, তৃতীয় মেধা তালিকা, এই যে মেধা তালিকাগুলো প্রকাশ করবে, সেখানে কিন্তু তাদের প্রত্যেকটা ওয়েবসাইটে যে তোমাকে খোঁজখবর নিতে হবে তোমার নামটা আসছে কিনা। আমি যদিও এখানে যেই মেধাক্রমগুলো বলছি এখান থেকে কিন্তু একটু বেশি পর্যন্ত যেতে পারে। তো এটা আমি গতবারের তুলনায় জাস্ট আমি বললাম। তো বা তোমার যেহেতু চান্স পাওয়া দরকার বা তোমার যেহেতু তথ্য প্রকাশ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তো সেক্ষেত্রে কিন্তু তোমাকেই কিন্তু খোঁজখবরটা রাখতে হবে। আর আমি চেষ্টা করবো যতটুকু তোমাদের তথ্য জানানো দরকার সেটা আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। বাট তোমার যেটা উচিত হবে ধৈর্য ধারণ করতে হবে, এবং এই প্রসেসটা দেখা যায় 1 মাস 2 মাস পর্যন্ত কিন্তু চলমান থাকতে পারে। এই জন্য এই 1 মাস 2 মাস তোমাকে প্রতিদিনই তাদের যে বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটগুলো আছে সেখানে যখন মেধা তালিকাগুলো প্রকাশ করবে, যেমন দেখো এখানে কিন্তু এই যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের 14তম মেধা তালিকা প্রকাশ করছে, মানে 14 বার স্টুডেন্টকে ডাকছে ভর্তি হওয়ার জন্য। তো এই যে ডাকবে বা কল করবে স্টুডেন্টদের ভর্তি হওয়ার জন্য, সেখানে কিন্তু তোমাকে সাড়া দিতে হবে বা তোমাকে রেসপন্স করতে হবে। এখন বরিশাল বিশ্ববিদ্যালয়ে তোমার নাম প্রকাশ করছে বাট তুমি নিজে খোঁজ খবরই রাখো নাই, তাহলে কিন্তু তুমি কিভাবে চান্স পাবা বা তুমি কিভাবে ভর্তি হবা? এই জন্য তোমাকে যেটা করতে হবে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় যখন মেধাক্রমগুলো প্রকাশ করবে তোমাকে সেখানে খোঁজ খবর নিতে হবে বা সেখানে দেখতে হবে তাদের ওয়েবসাইটে। তোমাকে তার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার দরকার নেই, তুমি সেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যে তাদের মেধাক্রম যখন প্রকাশ করবে সেখানে তোমার রোলটা চেক করবো, তোমার নামটা আছে কিনা চেক করবা। যখনই নাম পাবা বা রোল পাবা তখনই তোমাকে ভর্তিটা কিন্তু তোমার চান্সটাও হয়ে যাবে। ধরো খোঁজখবর রাখতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। এই দুটো যদি একসাথে তুমি কম্বাইন করে সহকারে 1-2 মাস তুমি অপেক্ষা করতে পারো, আশা করি তোমার এর আশেপাশে যদি তোমার ক্রমগুলো থাকে এই ইউনিটের জন্য, তাহলে তোমার চান্স পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এই হলো মোটামুটি আজকের ভিডিও নিয়ে আলোচনা। তারপরে যদি কোনো বিষয় সম্পর্কে তোমার জানা থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেলবা, আমি চেষ্টা করবো রিপ্লাই দিয়ে দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে। তারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।